ক্লাস 11-এর সায়েন্স স্ট্রিমের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা আমার ভিডিও ক্লাসগুলো ফলো করছিলে তারা জানো যে আমি লাস্ট ক্লাসে ভেক্টরটা শুরু করেছিলাম এবং সেইখান থেকে ভেক্টর যোগের ত্রিভুজ ও চতুর্ভুজ সূত্রের বিবৃতি অবধি পড়িয়েছিলাম। কিন্তু আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা মাত্রা বিশ্লেষণ ও পরিমাপ, ওই চ্যাপ্টারের দুটো টপিক আমি বাদ রেখেছিলাম। টপিক দুটো ছিল শতকরা ত্রুটি নির্ণয় অর্থাৎ পার্সেন্টেজ এরর ক্যালকুলেশন এবং তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অর্থাৎ সিগনিফিক্যান্ট নাম্বার। এই দুটো টপিকই যে কোনো এক্সাম, সে তোমার কাউন্সিল এক্সামই হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেমন নিট অথবা জেই মেইন অ্যাডভান্স, এই সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি ওই দুটো টপিক আজকে একটু পড়িয়ে শেষ করে দেবো। একটু দেখো। আচ্ছা, আজকে আমি বোর্ড ওয়ার্ক না করে আমি একটু খাতায় লিখে নিয়ে পড়েছি, তোমরা একটুখানি ফলো করো। দেখো, আমরা ফার্স্টেই টপিক 1-এ কী করব, শতকরা ত্রুটি নির্ণয়টা একটু শিখব। কি, ধরো একটা এক্স এমন ভৌত রাশি যা কি না অপর বিভিন্ন রাশি, সেগুলো কি কি, এ বি ও সি, এই তিনটে ভৌত রাশির ওপর এমনভাবে নির্ভরশীল যেন এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার কিউ, সি টু দি পাওয়ার আর, যেখানে পি কিউ আর এগুলো কতগুলো নাম্বার যা কি না এ বি ও সি এর ঘাতকে অর্থাৎ পাওয়ারকে ডিনোট করছে, পাওয়ারকে সূচিত করছে। এখন এ বি সি এই যে ভৌত রাশিগুলি, এদের পরিমাপের ত্রুটি আছে বলেই এক্স ভৌত রাশিটি পরিমাপেরও একটা ত্রুটি থাকবে। সেই এক্স ভৌত রাশির পরিমাপের ত্রুটি নির্ণয় করতে গেলে প্রথমেই আমাকে এ বি ও সি এই ভৌত রাশিগুলির যে ত্রুটি, সেইটা আমাকে আগে জেনে নিতে হবে। এইটা আমাকে প্রদত্ত অর্থাৎ দেওয়া থাকতে হবে। এখানে দেখো দেওয়া আছে, দেখো যেখানে কি বলা হয়েছে, এ ভৌত রাশিটির পরিমাপের ত্রুটি হলো ডেল্টা এ। মানে সাপোজ ধরো, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তুমি কোনো বস্তুর দৈর্ঘ্য মাপতে গেছো, ধরো বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 20.1, কিন্তু তোমার মেজারমেন্টে এলো 20 অথবা 20.2, যাই হোক না কেন তুমি কিন্তু অ্যাকিউরেটলি 20.1কে মেজারমেন্ট করতে পারলে না। এই যে ত্রুটিটা, সেই ত্রুটিটাকে ডেল্টা এ দ্বারা ডিনোট করা হচ্ছে। হ্যাঁ, মনে রাখবে, এক্সপেরিমেন্টালি যে কোনো রাশি পরিমাপ করতে গেলে ত্রুটি থাকাটা একদমই স্বাভাবিক এবং থাকবেই। সেই ত্রুটিটাকে ডেল্টা এ দ্বারা ডিনোট করা হয়েছে। এইবার এ এর যদি ত্রুটি ডেল্টা এ হয়, তাহলে শতকরা ত্রুটি কত হবে সেটা নির্ণয় করার উপায় হচ্ছে ত্রুটি ডিভাইডেড বাই মূল মান, অর্থাৎ যে মানটা তোমাকে দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে 20.20 এই মূল মানটা নিচে বসবে আর ত্রুটিটা উপরে বসলো, ইন্টু যেহেতু শতকরা ত্রুটি সেই জন্য 100% বসে গেল। যে কোনো ভৌত রাশির ত্রুটি মানেই হচ্ছে, মানে শতকরা ত্রুটি মানেই হচ্ছে ত্রুটি ডিভাইডেড বাই মূল মান ইন্টু 100%। দেখো, ঠিক একই রকমভাবে বি ভৌত রাশিরও যদি ত্রুটি ডেল্টা বি হয়, তাহলে সেক্ষেত্রে শতকরা ত্রুটি ডেল্টা বি বাই বি ইন্টু 100%, এইভাবেই আমরা হিসেব করি শতকরা ত্রুটি। ঠিক একই রকমভাবে সি ভৌত রাশির পরিমাপের ত্রুটি যদি ডেল্টা সি হয়, তাহলে শতকরা ত্রুটি হবে ডেল্টা সি বাই সি ইন্টু 100%। আমরা যখন অঙ্ক করব আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো। দেখো, এইবার আমরা যদি এ বি সি যাদের ওপর ডিপেন্ড করছে এক্সটা, তাদের শতকরা ত্রুটি জানতে পারি, তাহলে পরে এক্সের ত্রুটিটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, এক্স ভৌত রাশির ত্রুটি হবে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100%। এটা কিন্তু আমি জানি না, এটা হিসেব করব। যেহেতু লেখার নিয়ম শতকরা ত্রুটি এরকম, সেই জন্য আমি এভাবে লিখলাম। তাহলে তার মানটা কী হবে? নিয়ম হচ্ছে যে ভৌত রাশিগুলি যে ঘাতে আছে, সেই ঘাতটা সেই ঘাতের সঙ্গে সেই ভৌত রাশির যে শতকরা ত্রুটি তাকে গুণ করতে হবে। দেখো দেখো এখানটায় এ ভৌত রাশিটির ঘাত ছিল পি, এ ভৌত রাশিটির সূচক ছিল পি, তাহলে সেই ঘাতটা এসে এখানে বসলো, একই সঙ্গে সেই ভৌত রাশির শতকরা ত্রুটি এই ঘাতের সাথে গুণ করে দিলাম। দেখো, পি ইন্টু শতকরা ত্রুটি, দেখো ডেল্টা এ বাই এ ইন্টু 100%, এটা তো শতকরা ত্রুটি, সেটা এখানে বসলো এবং একই সঙ্গে তার সাথে কি হলো, পাওয়ারটা গুণ করলাম।
এইটা হলো এ ভৌত রাশির ত্রুটি। তার সঙ্গে অন্যান্য যে ভৌত রাশি একই রকমভাবে হিসেব করে প্রত্যেকটি ভৌত রাশির ত্রুটিগুলোকে যোগ করে দিতে হবে। অর্থাৎ দেখো বি এর পাওয়ারে কিউ ছিল, সেই জন্য কিউ বসলো, কিউ এর সাথে বি এর শতকরা ত্রুটি গুণ হলো, ডেল্টা বি বাই বি ইন্টু 100% গুণ হলো। তাহলে এটা বি এর ত্রুটি, তার সাথে পাওয়ার গুণ করলাম, করে এর সাথে দেখো যোগ করেছি, খেয়াল করেছো যোগ করছি কিন্তু ঠিক একই রকমভাবে সি এর ত্রুটি, সিটা নিচে আছে, সি এর পাওয়ারে আর আছে, সেই জন্য আর বসলো ইন্টু ডেল্টা সি বাই সি ইন্টু 100%। এই হচ্ছে শতকরা ত্রুটি নির্ণয় করার ফর্মুলা। আর আরেকবার একটু বলে দিই, প্রত্যেকটি ভৌত রাশি তাদের শতকরা ত্রুটির সাথে তাদের যে পাওয়ার সেটাকে গুণ করতে হবে, করে প্রত্যেকটি আলাদা আলাদা ভৌত রাশিগুলির যে ত্রুটি সেগুলোকে যোগ করে দিতে হবে। এইটাই হচ্ছে ভৌত রাশি নির্ণয় করার ফর্মুলা। দেখো পরের লাইনে আমি জাস্ট 100%টা বাইরে কমন নিচ্ছি, আর কিছুই না। হ্যাঁ, এই হচ্ছে ভৌত রাশি নির্ণয় করার নিয়ম বা ফর্মুলা। একদম সিম্পল ফর্মুলা, অনেক ফর্মুলা থাকতে পারে, এইটা মনে রাখলে সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে যদি এক্স ভৌত রাশিটাকে এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার কিউ ইন্টু সি টু দি পাওয়ার আর, দেখো এখানে নিচে ছিল সি টু দি পাওয়ার আর, এখানে সি টু দি পাওয়ার আরটাকে ওপরে তুলে দিয়েছি, তাহলে কি শতকরা ত্রুটি নির্ণয়ের কোনো পরিবর্তন আসবে? উত্তর হবে না। একইভাবে আমরা শতকরা ত্রুটি কিন্তু নির্ণয় করব। কারণ প্রশ্ন হতে পারে কী করে এটা সমান হয়, মানে যেইখানে সিটা নিচে আছে সেই ক্ষেত্রে আর টু দি সি টু দি পাওয়ার আর যদি ওপরে নিয়ে যায় তাহলে সি টু দি পাওয়ার মাইনাস আর হওয়ার কথা। অনেকের মনে এই প্রশ্নটা তৈরি হয় যে যেহেতু সি টু দি পাওয়ার মাইনাস আর আছে সেই জন্য সি এর শতকরা ত্রুটিটা এখানে মাইনাস দেওয়া হয়তো দরকার ছিল। আমি এই কথাটা এই কারণেই বললাম, সবার মনে যে প্রশ্ন আসবে তা নয়, কিন্তু আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, অনেকের মনে এই প্রশ্নটা আসে যে এইখানে তো সি টু দি পাওয়ার মাইনাস আর হয়ে যাচ্ছে উপরে তুলে, তাহলে তো এখানে মাইনাস হওয়া উচিত, কিন্তু তা নয়। একটু ভেবে দেখো আমরা কি নির্ণয় করছি, আমরা ত্রুটি নির্ণয় করছি। ত্রুটি, প্রত্যেকটা ভৌত রাশির ত্রুটি যা সেগুলোকে যোগ করলে তবেই তো আমি মোট ত্রুটি পাবো। এখন আর মানে সিটা নিচে থাকুক বা ওপরে, আমি যদি এখানে বাদ দিয়ে দিতাম, একটু হিসেব করে দেখো যে শতকরা ত্রুটি কমে যেত। দেখো একটু ভেবে দেখো, সি এর ত্রুটি আছে, অথচ তার জন্য কি সি এর ওপর ডিপেন্ডেন্ট যে ভৌত রাশি তার ত্রুটি কখনো কমে যেতে পারে? কোনো দিনই নয়। সি এর ত্রুটি আছে বলে এক্স এর ত্রুটি আরও বাড়বে। সুতরাং ত্রুটি নির্ণয়ে কখনোই মাইনাস চিহ্ন বসবে না, অর্থাৎ এই সি টু দি পাওয়ার আর নিচে থাকুক বা সি টু দি পাওয়ার আর ওপরে থাকুক, আমি এখানে সি টু দি পাওয়ার আর বলছি, বা যে কোনো কোয়ান্টিটি নিচে থাকুক বা উপরে থাকুক, শতকরা ত্রুটি নির্ণয় করার সময় কিন্তু প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যে কোয়ান্টিটি তাদের ত্রুটিগুলোকে যোগ করতে হবে, কখনোই বিয়োগ নয়। এই হচ্ছে শতকরা ত্রুটির নিয়ম। আমি নিয়মটা বোঝালাম। এইবার আমি শতকরা ত্রুটি নির্ণয়ের জন্য দুটো অঙ্ক তোমাদের সলভ করে দেখাবো, তোমাদের আশা করি সুবিধা হবে এবং সব অঙ্কই তোমরা পেরে যাবে। দেখো প্রথম যে প্রবলেমটা আমি সলভ করছি একটু দেখে নাও, এক মিনিট। দেখো প্রবলেমটাতে কি বলা হয়েছে, সমস্যা 1, প্রবলেম 1, কি একটি রোধকের রোধ নির্ণয়ের জন্য পরীক্ষালব্ধ বিভব প্রভেদের মান V ইকুয়াল টু 100 প্লাস মাইনাস 5 ভোল্ট এবং প্রবাহ মাত্রার মান I ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার, রোধ আর এর শতকরা ত্রুটি নির্ণয় করো। এই হচ্ছে প্রশ্ন। তা এখন এই যে এই মানগুলো এইভাবে দেওয়া আছে, এইটা একটু আগে তোমাদের বুঝিয়ে নিই। মনে রাখবে কোনো একটা ভৌত রাশির মান, এই যে যেমন বিভব প্রভেদের মান দেওয়া আছে 100 প্লাস মাইনাস 5, এই 100টা হচ্ছে মূল মান, অর্থাৎ বিভব প্রভেদের মান হচ্ছে 100, আর এই যে প্লাস মাইনাস 5 এইটা হচ্ছে এই বিভবের ত্রুটি। এই যে বিভব প্রভেদের ত্রুটি, তার মানে এই আমরা একটু আগেই যেটা এ ডেল্টা এ কথাগুলো লিখেছিলাম, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে ভি এর মূল মান হচ্ছে 100, আর 5টা হলো ত্রুটি, অর্থাৎ ডেল্টা ভি যে জিনিসটা আমরা ওখানে ডেল্টা এ ডেল্টা বি বা ডেল্টা সি দিয়ে ডিনোট করেছি, এখানে ডেল্টা ভি দিয়ে ডিনোট করবো, অর্থাৎ এখানে ডেল্টা ভি হচ্ছে 5 ভোল্ট। হ্যাঁ, সিমিলার হতে আই প্রবাহমাত্রার মূল মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, কিন্তু এই প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ারটা হচ্ছে এর ত্রুটি, আয়ের ত্রুটি, অর্থাৎ ডেল্টা আই হচ্ছে 0.2। আমি সেভাবেই অঙ্কটা করার সময় দেখো প্রদত্ত ভি প্লাস মাইনাস ডেল্টা ভি বলেই লিখেছি, মানে ভি প্লাস মাইনাস ডেল্টা ভি ইকুয়াল টু 100 প্লাস 5। এইখান থেকে তোমরা বুঝতে পারবে যে ভি এর মান হচ্ছে 100 আর ডেল্টা ভি এর মান হচ্ছে 5।
যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে এইটা কিন্তু এইভাবে লিখে নিতে হবে, তোমাদের এইভাবে কিন্তু মানগুলো সাপ্লাই করতে পারে। এইটা একটা টাইপ। আরেকটা টাইপের অঙ্ক আছে, সেটা আমি পরের টাইপ দেখাবো। তাহলে এইবার খুব সহজভাবে আর এর সাথে ভি এবং আই, রোধ আর এর সাথে ভি এবং আয়ের যে রিলেশন সেইটা বের করে ফেলতে হবে। দেখো আমরা খুব সহজেই ওহমের সূত্র থেকে ভি ইকুয়ালস টু আই আর লিখতে পারি, সুতরাং আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে দেখো এখানে দুটো ভৌত রাশির উপর আরটা ডিপেন্ডেন্ট, ভি এবং আই, এবং তাদের প্রত্যেকেই পাওয়ার 1। তাহলে আমি আগের ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, ডেল্টা আর বাই আর ইন্টু 100%, এটা হচ্ছে আর এর শতকরা ত্রুটি, ইকুয়াল টু ভি এর ওপর ভি এর ঘাত 1, ঘাত বসলো ইন্টু ডেল্টা ভি বাই ভি, তার 100%, সেটা আমি কমন নিয়ে বাইরে লিখেছি। ঠিক একই রকমভাবে আইটা নিচে আছে, যতই নিচে থাক এখানে প্লাসই বসবে, তার পাওয়ারে 1 আছে, 1 বসলো ডেল্টা আই বাই আই ইন্টু 100%, যেটা একটু আগেই যে নিয়মটা শিখিয়েছি এবিসি দিয়ে, সেইটা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। ওখানে 3টে রাশি ছিল, এখানে 2টো রাশির ওপর ডিপেন্ড করছে। একটুখানি ভালো করে ফলো করবে, আগের হচ্ছে সূত্র যেটা শিখিয়েছি সেটা একটু ভালো করে ফলো করবে। দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের অঙ্কগুলো কষতে আরও সুবিধা হবে, বুঝতে আরও সুবিধা হবে। এইবার আমি কি করলাম, 1টা তো 1-এর মতো থাকলো, ডেল্টা ভি এর মান পেয়ে গেছি, বসিয়ে দিলাম, ভি এর মান পেয়ে গেছি, বসিয়ে দিলাম। আচ্ছা, ডেল্টা এর মান 0.2 বসিয়ে দিলাম, নিচে আয়ের মান বসিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করো, আমি যে এই যে শতকরা ত্রুটির যে 100% এটা এখানে থাকার কথা ছিল, সেটাকে আমি একবারে কমন নিয়ে বাইরে লিখছি, ফর্মুলাতেও সেই কাজটা করেছিলাম। এইটা নিয়ে যেন কনফিউজড হও না। এইবার তোমরা অঙ্কটা কষে দেখো 7% হয়ে যাচ্ছে শতকরা ত্রুটি। এইভাবে তোমরা শতকরা ত্রুটির অঙ্ক কিন্তু খুব সহজেই করে ফেলতে পারো। আচ্ছা, এইবার এইখানে যেইভাবে মানগুলো দেওয়া হয়েছে, যে এইভাবে দেওয়া হয়েছে, এইভাবে অনেক সময় দেওয়া, সরাসরি শতকরা ত্রুটি দিয়েও অনেক সময় অঙ্ক দেয়। তার উপর ভিত্তি করে আমি দ্বিতীয় সমস্যাটা করেছি, সেইটা একটু দেখো, ফলো করো। দেখো দ্বিতীয় সমস্যায় আমি কি করেছি, আরেকটা অঙ্ক নিয়েছি। সেখানে কি বলা হয়েছে, একটি ভৌত রাশি পি 4টি চলরাশি এ বি সি ও ডি এর সঙ্গে নিম্নলিখিতভাবে সম্পর্কিত। কী কী দেওয়া আছে, পি ইকুয়ালস টু a টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই রুট ওভার সি ইন্টু ডি। এই 4টে রাশির ওপর পি ডিপেন্ড করছে এইভাবে। এবার কি বলছে, যদি এ বি সি ও ডি ভৌত রাশিগুলি শতকরা ত্রুটি যথাক্রমে 1%, 3%, 4% এবং 2% হয়, তবে পি নির্ণয় শতকরা ত্রুটি। খেয়াল করে দেখো, এখানে কিন্তু এ প্লাস ডেল এ এইভাবে লেখার প্রয়োজনই নেই, সরাসরি তোমাকে শতকরা ত্রুটি দেওয়া হয়ে গেছে। সেই কারণে অঙ্কটা করতে একটু সুবিধা তোমাদের হবে। তা আমি অ্যান্সারে চলে যাই। দেখো প্রদত্ত সমস্যাটি হলো, আমাকে যেটা দেওয়া হয়েছে সেটাকে একটু গুছিয়ে লিখেছি, পি ইকুয়াল টু a টু দি পাওয়ার 3 বি স্কোয়ার ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার হাফ হয়ে গেল, যেহেতু রুট ইন্টু ডি মানে ডি টু দি পাওয়ার 1। তাহলে আগে আমি ফর্মুলাটা লিখে নিই। পি এখানে 4টে রাশির ওপর নির্ভরশীল, একটু খেয়াল করে দেখো, একই ফর্মুলা অনুযায়ী হবে। তাহলে পি এর শতকরা ত্রুটি ডেল্টা পি বাই পি ইন্টু 100% ইকুয়াল টু, দেখো এর ক্ষেত্রে কী হবে, পাওয়ারের 3 ছিল, 3 বসলো ইন্টু ডেল এ বাই এ। 100%-এ কোথায়, বাইরে একবারে কমন নিয়ে লিখেছি। এখানে একটা 100% আসার কথা ছিল, সেটা বাইরে একবারে কমন নিয়ে লিখেছি, আগের অঙ্কের ক্ষেত্রেও করেছি। বি এর ত্রুটি, বি এর ঘাত 2 বসলো, ডেল বি বাই বি ইন্টু 100%, বাইরে কমন নেওয়া আছে। সি এর টু দি পাওয়ার হাফ, নিচে থাকলেও আমি বলেছি যোগ হবে, সেই জন্য যোগ, হাফ পাওয়ার নামলো ইন্টু ডেল সি বাই সি, 100% বাইরে। ডি এর পাওয়ারে 1 লিখলাম, ডেল ডি বাই ডি ইন্টু 100%টা সবার মধ্যে আছে, কমন নিয়ে লিখলাম। এইবার তোমাকে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু দেখে নাও। তোমাকে এ ত্রুটি 1%, সেটাকে আমরা কীভাবে লিখি, এ ত্রুটি ডেল এ বাই এ ইন্টু 100%, সেটাই হচ্ছে 1% লিখলাম। ঠিক একই রকমভাবে বি এর ত্রুটি ডেল বি বাই বি ইন্টু 100% ইকুয়াল টু 3%। দেখো বি এর ত্রুটি দেওয়া আছে, সি এর ত্রুটি 4%, অর্থাৎ সি এর ত্রুটি ডেল সি বাই সি ইন্টু 100% 4%। ডি এর ত্রুটি একইভাবে লিখলাম। এইবার আমি এখানে ফর্মুলাতে মানগুলো, এই 100%গুলো বাইরে আছে তো সেগুলোকে একবারে ভেতরে ঢুকিয়েছি, কারণ দেখো তোমাকে একেবারে ভেতরে কিন্তু 100% নেওয়া আছে, আমি একবারে সেই জিনিসগুলো লিখে দিয়েছি। তাহলে 3 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100%, সেটা মানে হচ্ছে 1। দেখো একটা মান বসানো বুঝতে পারলে, দেখো এই টোটালটার মানটা একটু দেখে নাও, এটা হচ্ছে 1। তাহলে আমি 3 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100% এইখানে ঢুকিয়ে নিলাম, নিয়ে সেই জায়গাটায় 1% বসলাম। দেখো 3 ইন্টু 1%, এটা 1%, প্লাস এই প্লাস চিহ্ন বসলো, 2 ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100%, ডেল বি বাই বি ইন্টু 100% 3, তার মানে 2 ইন্টু 3%, প্লাস এখানে হাফ ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100%, ডেল সি বাই সি ইন্টু 100 মানে 4%। ঠিক একই রকমভাবে লাস্টে ডেল ডি বাই ডি 2% বসিয়ে দিলাম, দিয়ে যোগ করে দেখো এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে আলাদা করে আর শতকরা ত্রুটি মানে যাদের ওপর ডিপেন্ডেন্ট সেটা না বের করে একেবারে অঙ্কটা কিন্তু করে ফেলতে পারবে।
এখন আমি এই 2 রকম অঙ্ক করিয়ে দেওয়ার পরে তোমাদের বইয়েতে যে কোনো টেক্সট বুক যার যা আছে দেখবে এই সম্পর্কিত প্রচুর অঙ্ক বইয়ের পেছনে, বিশেষ করে যে জয়েন্টের যে কোশ্চেনগুলো থাকে সেইখানটায় কিন্তু দেওয়া আছে। তোমরা সলিউশন না দেখে অঙ্কগুলো করে ফেলার চেষ্টা করো, তাহলে এই বিষয়টার উপর, এই টপিকটার উপর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। অত্যন্ত সহজ, কিন্তু তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। এইটা গেল হচ্ছে আমার শতকরা ত্রুটি নির্ণয়ের অঙ্ক। এবার আমি টপিক 2তে চলে যাব। সেটা কি না, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। দেখো এইটাতে মানে যতটা না আমি করে দেখাবো তার থেকে মুখে বলবো বেশি, সে কারণে তেমন কিছু দেখো আমি লিখিনি। দেখো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কী সেটা একটুখানি বুঝিয়ে নিই। বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিই। ধরো তুমি নিজের উচ্চতা মাপছো, মাপার সময় তুমি একবার দেখলে 150 সেন্টিমিটার হয়েছে, পরক্ষণে দেখলে না তো 150 সেন্টিমিটার থেকে যেন একটু বেশি, কিন্তু 151 সেন্টিমিটার 151 সেন্টিমিটার কিন্তু হচ্ছে না। এবার কি করবে, তাহলে তুমি কি লিখবে? 150 লিখবে না 151 লিখবে? এই যে শেষের যে সংখ্যাটা তুমি কি লিখবে, এই যে অনিশ্চয়তা, এইটা দূর করার জন্যই কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে এসছে। এখন আমি বোঝাই যে তুমি এই যে লাস্ট যে নাম্বারটা, তার মানে সেইটা কিন্তু অনিশ্চিত। এই লাস্ট নাম্বারটা অনিশ্চিত এবং তার আগে কতগুলো নিশ্চিত সংখ্যা আছে। মানে 150-র এই যে 150, এই লাস্টের যে জিরোটা, এইটা কিন্তু অনিশ্চিত। এইটাকে বাদ দিয়ে তুমি যদি আগের সংখ্যাগুলো দেখো সেগুলো নিশ্চিত। তাহলে এই লাস্ট যে অনিশ্চিত প্লাস তার আগের সংখ্যাগুলো, এইগুলো নিয়ে তৈরি হয় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। অর্থাৎ আমি সংজ্ঞা যদি বলি কি না, কোনো ভৌত রাশি যে অঙ্কগুলো দিয়ে তৈরি হয়, সেই অঙ্কটির শেষ অঙ্কটি বাদ দিয়ে যদি তার আগের অঙ্কগুলো নিশ্চিতভাবে নির্ণয় করা যায়, তবে ওই শেষ অঙ্কসহ যতগুলো সংখ্যা দিয়ে সংখ্যাটি তৈরি হয়েছে সেই সংখ্যাগুলিকে আমরা বলি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। অনেকগুলো কথা বলে দিলাম, এক্সাম্পল দিয়ে বোঝানোটা সবচেয়ে বেটার। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। 150, তুমি নিজের হাইটটা 150 লিখেছো, কিন্তু তুমি জানছো যে 150 থেকে একটু বেশি, 151 লিখতে পারছো না, কারণ 151 অবধি হয়নি। এই যে 150 তুমি লিখলে, আমি 150 লিখলে, এই যে 150 লিখলে, এখানে 150-র 15 এই দুটো সংখ্যা নিশ্চিত, কিন্তু 0 সংখ্যাটা নিশ্চিত নয়। তখন এই অনিশ্চিত লাস্ট নাম্বার প্লাস আগের নিশ্চিত নাম্বার, এই সবগুলোই হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। অর্থাৎ এর সিগনিফিক্যান্ট নাম্বার হবে 3টে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আছে। হ্যাঁ, আমি এইখানে আরেকটা এক্সাম্পল নিয়েছি। ধরো, ঠিক আছে, একই এক্সাম্পল আর বলার দরকার নেই, আমি আরেকটা এখানে এক্সাম্পল নিয়েছি। তোমরা অনেকক্ষণ ধরে ভিডিওতে স্পেসটা রয়েছে, পড়ে দেখতে পারো। হ্যাঁ, আমি যে এক্সাম্পল নিলাম সেটা আরেকবার হয়তো বলতাম। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কী। এখন প্রশ্ন হচ্ছে নির্ণয় করব কি করে। এটা তো একটা উদাহরণ নিলাম, এর কিন্তু অনেক নির্ণয় করার অনেক রকম নিয়ম আছে। অনেক রকম নিয়মগুলো মাথায় না রাখলে কিন্তু করতে পারবে না। আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে দেখো, ধরো সাপোজ ধরো 21 কেজি কেউ লিখলো, স্বাভাবিকভাবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 21 হলো। এবার এক্ষুনি একটা প্রশ্ন তৈরি হবে, 21 কেজিকে যদি আমি গ্রামে নিয়ে যাই, 2100 গ্রাম, এবার কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বেড়ে গেল? এই যে লাস্টের 1, 2, 3টে শূন্য এলো। অর্থাৎ ইউনিট কনভার্সন করলে দেখো তোমাদের মনেই কিন্তু কনফিউশন তৈরি হবে। তাহলে কী লিখবে বলে নিই ফার্স্টেই, যে যখন আমরা ইউনিট কনভার্সন করি, এটা একটা নিয়ম, ইউনিট কনভার্সন করলে কিন্তু সিগনিফিক্যান্ট নাম্বার কখনোই চেঞ্জ করা যাবে না। অর্থাৎ তুমি 21 কেজিতে যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2 বললে, তাহলে যখন তুমি এটাকে গ্রামে কনভার্ট করছো তখন হয়ে যাচ্ছে 21,000 গ্রাম, সেখানেও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2ই থাকবে। অর্থাৎ ইউনিট পরিবর্তন করলেও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু কোনোদিনই পাল্টাবে না। একটা নিয়ম বললাম। আচ্ছা, 2 নম্বরে কি বলছি দেখো, আমরা কোনো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করার সময় আমরা একটা সংখ্যা লিখলে সেই সংখ্যার নন জিরো নাম্বার থেকে প্রথম যে নন জিরো নাম্বার, অর্থাৎ ধরো 0.0234, এই সংখ্যাটা তুমি লিখলে প্রথম অশূন্য সংখ্যা থেকে কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা শুরু হয়।
অর্থাৎ এইখানে কিন্তু এই দুটো সংখ্যা তাৎপর্যপূর্ণ নয়। অশূন্য সংখ্যা প্রথম কোনটা দেখো, 2, 2, 3, 4 এরা তাৎপর্যপূর্ণ, অর্থাৎ এই ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে গেল 3টে। হ্যাঁ, অর্থাৎ প্রথম যে নন জিরো নাম্বারগুলো থাকবে তারা কিন্তু তাৎপর্যপূর্ণ নয়। আশা করি এই নিয়মটাও বুঝলে। আচ্ছা, তারপরে দুটো অশূন্য সংখ্যার মাঝে যে সংখ্যাগুলো, যে শূন্য যদি থাকে, ধরো দুটো অশূন্য সংখ্যা, ধরো 203 লিখেছো বা এরকম 20034, এখন 2, 3 এর মাঝে কতগুলো শূন্য আছে, তাহলে কি শূন্য মানেই কি তারা তাৎপর্যপূর্ণ নয়? তা কিন্তু না, এরা কিন্তু তাৎপর্যপূর্ণ। দুটো অশূন্য সংখ্যা, এক্ষেত্রে 2 আর 3 দুটো অশূন্য সংখ্যা, তাদের মাঝে দুটো শূন্য আছে, এরাও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে। হ্যাঁ, এইটা একটা নিয়ম। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, দশমিকের ডান দিকে শূন্যগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হতে পারে। যেমন ধরো 243.0, এইখানে এই শূন্যটা কি তাৎপর্যপূর্ণ নয়? তাৎপর্যপূর্ণ। এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 4 হয়ে যাবে। কেন তাৎপর্যপূর্ণ? কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্ন তৈরি হবে যে এর আবার কি সিগনিফিকেন্স আছে। ডিফারেন্সটা কি? 243 আর 243.0 সাথে ডিফারেন্ট কি? এইখানে লাস্ট নাম্বার 0 এইটা হচ্ছে অনিশ্চিত, আর এখানে লাস্ট নম্বর 3 এইটা অনিশ্চিত, এইটাই হচ্ছে পার্থক্য। এই জন্য এর সিগনিফিকেন্ট একই সংখ্যা। দেখো 243.0 আর 243 ম্যাথমেটিক্যালি কিন্তু সংখ্যা দুটো সমান, কিন্তু এর সিগনিফিকেন্ট নাম্বার 4 আর এর সিগনিফিকেন্ট নাম্বার 3। মানে 243 লেখা মানে লাস্টের যে 3টা সেটা হচ্ছে অনিশ্চিত, মানে লাস্ট এটাও হতে পারে এই সংখ্যাটা 242.9 বা 243.1, এটাও কিন্তু হতে পারত, কারণ আবার বলছি লাস্ট নাম্বারটা অনিশ্চিত। আচ্ছা, আর কি আরেকটা নিয়ম আমি বলবো, যে ধরো তুমি একটা ভৌত রাশি নির্ণয় করতে গেলে দুটো ভৌত রাশির গুণফল বা ভাগফল করছো। ধরো আমি বলছি ঘনত্ব নির্ণয় করছো। আমরা জানি ঘনত্ব D = মাস পার ভলিউম। ধরো একটা বডি যার মাস হচ্ছে 10 কেজি আর ভলিউম হচ্ছে সাপোজ দ্যাট ভলিউম হচ্ছে 5 মিটার কিউব, তাহলে এর অ্যান্সারটা ডেন্সিটি হলো 2 কিলোগ্রাম পার মিটার কিউব। হ্যাঁ, তা এখন এদের মধ্যে যে সংখ্যাটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবচেয়ে কম সেইটা আগে দেখে নাও। দেখো এখানে মাসের সিগনিফিকেন্ট নাম্বার 2 আর ভলিউমের সিগনিফিকেন্ট নাম্বার 5, ফলে নতুন যে সংখ্যাটা তৈরি হলো অর্থাৎ যে ডেন্সিটি, তারও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে সবচেয়ে কম যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ছিল তার সমান। অর্থাৎ সবচেয়ে কম কত ছিল? 1। তাহলে ডেন্সিটিরও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1 হবে। আমি এক্সাম্পলটা আরেকটাভাবে নিই, তাহলে আরও পরিষ্কার হবে। এখানে তো এটারও 1 দেখে বোঝা যাচ্ছে, এটারও 1। এটা 1 না হলে ধরো ডেন্সিটি ইকুয়াল টু, ধরো সাপোজ দ্যাট 3/2, 3 কেজি পার 2 মিটার। তাহলে এটা ভাগ করলে তো 1.5 হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এখানে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে ভলিউমের 2 আছে। তাহলে সেক্ষেত্রে যে নতুন সংখ্যাটা তৈরি হবে তার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাও কিন্তু 1, মানে 2-এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 1। তাহলে 1.5 যে সংখ্যাটা তৈরি হলো এরও তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু 1ই হবে। তোমরা এক কাজ করবে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, যে কোনো ভৌত রাশি ধরো এরকমভাবে লেখা হয়েছে, মানে আরেকটা নিয়ম এটা, ধরো আমি অ্যাভোগাড্রো নম্বর 6.022 × 10⁻23, এইখানে তো 23খানা শূন্য আছে, এরা কি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে আসবে? উত্তর হচ্ছে না। এই পাওয়ারে যে সংখ্যাগুলো থাকে তারা কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার মধ্যে থাকবে না। হ্যাঁ, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কিন্তু এই 4টেই হবে। তুমি কখনো পাওয়ার কমিয়ে দিলে, কখনো বাড়িয়ে দিলে, তাতেও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তো এই নিয়মগুলোকে একটু ফলো করে তোমরা এই সম্পর্কিত যে অঙ্কগুলো তোমরা পাবেই তোমরা বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলোতে দেখতে পাবে বা অনুশীলনীতেও প্রচুর কোশ্চেন পাবে, সেগুলোকে একটু সলিউশন করার চেষ্টা করে এই দুটো টপিকের ওপর তোমাদের যে কনসেপ্টটা সেটাকে ক্লিয়ার করে নাও।
আজ এই পর্যন্তই। তোমাদের ভেক্টরের ক্লাস যেমন কন্টিনিউ আমি করার চেষ্টা করছিলাম, করব। নেক্সট দিন থেকে আমি আবার ভেক্টরের ক্লাসের ভিডিও দেব। আজকে আমি এইটুকুই তোমাদের শেখালাম।